একজন মা তার সদ্য জন্মানো সন্তানকে কোলে নিয়ে হাসছেন, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন সেই সন্তানকে চুপিসারে বদলে দিচ্ছে অন্য একটি শিশুর সঙ্গে। আপনি কি একবারও কল্পনা করতে পারবেন নিজের সন্তানকে হারিয়ে অন্যের সন্তানকে আগলে রাখা এক মায়ের বেদনা? আর এই ভয়ঙ্কর চক্রের পিছনে লুকিয়ে আছে এমন এক মুখ যা আপনি কল্পনাও করতে পারবেন না। আজকের এই গল্পটা আপনাকে নাড়িয়ে দিবে ভেতর থেকে। বলছিলাম সম্প্রতি ইতিহাস সৃষ্টি করা তামিল অ্যাকশন থ্রিলার সিনেমার কাহিনী, যার নাম ডিএনএ। শুরুতেই দেখা যায় এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ শেষ করে বাড়ি ফিরছে। বাইরে খুব বৃষ্টি এবং তিনি ঘুমের ঘোরে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ সামনে থাকা একটি মোটরসাইকেলকে তিনি ভুলবশত ধাক্কা দেন। নিচে পড়ে থাকা এক দম্পতিকে দেখে তিনি ভয় পেয়ে অ্যাম্বুলেন্স ডাকেন। অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাকে চিনে ফেলেন এবং বলেন, চিন্তা করবেন না স্যার, আমি দেখছি। এই দুজন কাপলকে অ্যাম্বুলেন্সে তোলার পর তাদের বাচ্চাটি একটু দূরে আলাদা জায়গায় কাঁদছিল। তাদেরকে নিয়ে হাসপাতালে পৌঁছালে জানা যায় এই দুইজন দম্পতি মারা গিয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ায় পুলিশ আসে এবং অ্যাম্বুলেন্স ড্রাইভার পুলিশকে বলে সে রাস্তায় এই দম্পতিকে পড়ে থাকতে দেখেছে, তাই সে হাসপাতালে নিয়ে এসেছে। আর এভাবেই ইঞ্জিনিয়ার বেঁচে যায়। একই সময়ে ওই হাসপাতালে এক মহিলা সন্তান প্রসব করে, কিন্তু নার্স জানায় শিশুটি মারা গেছে, যদিও মা এখনো সুস্থ। দীর্ঘ 10 বছর পর এই মা বাবা সন্তান পেলেও তাকে হারিয়ে একেবারে ভেঙে পড়েন। এদিকে সবকিছু লক্ষ্য করছিলেন সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। তিনি ওই মারা যাওয়া সন্তানের বাবাকে এই বেঁচে যাওয়া সন্তানকে রাখার প্রস্তাব দেন। নিঃসন্তান পিতা কিছুক্ষণ ভাবার পর রাজি হয়ে যায়। এভাবেই সেই ইঞ্জিনিয়ার পুলিশের ঝামেলা থেকে বেঁচে যায়। এরপর কাহিনী চলে যায় 20 বছর পরে। আমরা দেখতে পাই সিনেমার নায়ক আনন্দকে, যে প্রেমে ব্যর্থ হওয়ার পর সারা রাত দিন মদ গিলে, মানে সে তার প্রেমিকাকে মনে করে সবসময় মাতাল অবস্থায় থাকতো। আনন্দের পরিবারের সবাই ভালো পজিশনে আছে। তার বাবা একজন প্রফেসর আর 2 ভাই ভালো পজিশনে আছে। শুধু আনন্দই তার জীবনে কিছু করতে পারেনি। তার পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নেয় তার ছোট ভাই প্রকাশের বিয়ে দেওয়ার। প্রকাশ ইতিমধ্যেই এক মেয়েকে ভালোবাসে এবং সেই মেয়েটির কথা তার পরিবারকেও জানিয়েছে। পরের দিন মেয়ের পরিবার আনন্দের বাড়িতে বিয়ের জন্য কথাবার্তা বলতে আসে। আর এ সময় আনন্দ মাতাল অবস্থায় সবার সামনে এসে বকবক করতে থাকে, এমনকি দাঁড়িয়ে সেখানে প্রস্রাব করে দেয়। এটা থেকে মেয়ের পরিবার আনন্দের বাবাকে বলে, আপনার ছোট ছেলে খুব ভালো, কিন্তু আপনি আগে বড় ছেলেকে ঠিক করুন, আমরা অপেক্ষা করব। এই বলে অপমান করে চলে যায়। এরপর আনন্দের বাবা প্রচন্ড রেগে গিয়ে তার ছেলেকে অভিশাপ দেয় যে তুই কখনো সুখী হতে পারবি না, এবং বাড়ি থেকে বের করে দেয়। এরপর আনন্দ তার এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। বন্ধুরাও আনন্দকে বোঝায় যে তোর প্রেমিকা তোর ভালোবাসা ফিরিয়ে দিয়েছে, অন্য কাউকে বিয়ে করে সে এখন সুখে আছে, তুই তাকে ভুলে যা। তখন আনন্দ বলে সে আমাকে ইচ্ছা করে ছাড়েনি, পারিবারিক চাপে সে এটা করতে বাধ্য হয়েছে। তখন আনন্দের বন্ধুরা সিদ্ধান্ত নেয় ওকে ভালো পথে আনতেই হবে। তাই আনন্দকে রিহাব সেন্টারে ভর্তি করানো হয়। উন্নত চিকিৎসা, নিজের অদম ইচ্ছা শক্তি আর পরিশ্রমের ফলে আনন্দ আস্তে আস্তে কিছুটা উন্নতি করা শুরু করে। এরপর গল্প চলে যায় দিব্যা নামক এক মেয়ের কাছে। তাকে দেখতে তার বাড়িতে ছেলেপক্ষ আসে। আসলে দিব্যা একটু বেশি ইনোসেন্ট, মানে ইম্যাচিউর বলা চলে। সে কথা বলা শুরু করলে শিশুদের মতো বকবক করতেই থাকে। দিব্যা যখন সবার সামনে যায় সে তার স্বভাব সুলভ বকবক করতে থাকে, কিন্তু তার মা শিখিয়ে দিয়েছিল কোনো কথা না বলতে। আর এসব দেখেই বরপক্ষের লোক বুঝে যায় মেয়ের মধ্যে একটা সমস্যা আছে, যার কারণে তারা এখান থেকে চলে যায়। এরপর দিব্যার মা তাকে খুব বকাঝকা এবং মারধর করে। আর এদিকে আনন্দ একটু ভালো হয়ে গেলে তার বাবা মা তার জন্য পাত্রী খোঁজা শুরু করে। আর এই সময় দিব্যার বিয়ের প্রস্তাব আনন্দের জন্য আসে। আনন্দের পরিবার দিব্যাকে দেখতে তার বাড়িতে যায়। আনন্দের বাবা দিব্যার পরিবারকে সব খুলে বলে। আর তখন দিব্যার বাবা মা ভাবে আমাদের মেয়েরও তো একটু সমস্যা আছে, তাই তারা এই বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের দিন রিসেপশনে দিব্যা অতিরিক্ত কথা বলতে শুরু করে। আর তার অদ্ভুত আচরণ দেখে আশেপাশের লোকেরা বলা শুরু করে পাগল মেয়ের সাথে কত ভালো ছেলের বিয়ে হচ্ছে। এসব শুনে আনন্দের বন্ধুদের সন্দেহ হয়। তারা আনন্দের বাবাকে বলে যে এই মেয়ের মধ্যে একটা সমস্যা আছে। আমার বন্ধু তো এখন মদ ছেড়ে দিয়েছে, সে এখন কেন এরকম একটা মেয়েকে বিয়ে করবে? আর এসব দিব্যার বাড়ির লোকজন শুনে বলে তোমাদের ছেলেও কি এত ভালো মানুষ? সে একটা মদ্যপ নেশাখোর। এসব শুনে দিব্যা কান্না করতে থাকে, কারণ তার মনে হয় এই বিয়েটাও বুঝি আর হবে না। তখন আনন্দ এগিয়ে এসে দিব্যার হাত ধরে বলে আমি এই মেয়েকে বিয়ে করব, আপনারা কেউ চিন্তা করবেন না, আমি ওর ভালোভাবে খেয়াল রাখবো এবং আমরা খুব সুখী হব। এভাবে আনন্দ দিব্যাকে বিয়ে করে। এরপরেই তারা একটা সুখী জীবনযাপন করতে থাকে। আনন্দ দিব্যাকে কার সাথে কেমন ব্যবহার করতে হবে তা শিখিয়ে দেয়। দিব্যাও আগের চেয়ে অনেকটা ভালো হয়ে যায়। আনন্দ মদ ছেড়ে দিয়ে পরিবার গড়ার দিকে মনোযোগী হয়। কিছুদিন পর দিব্যা কনসিভ করে। আনন্দ নিজেই দিব্যাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার সব চেক আপ করাতে থাকে।
প্রেগনেন্সির কথা শুনে আনন্দ ও দিব্যার দুই পরিবারেই অনেক খুশি হয়। এরপর আমরা এক বড় মহিলাকে দেখতে পাই, যার দুই হাতে দুইটা বড় ব্যাগ থাকে এবং ব্যাগের ভেতর অনেকগুলো চিপসের প্যাকেট থাকে। তিনি একটি সরকারি হাসপাতালে আসে প্রেগনেন্ট মহিলাদের কাছে চিপস বিক্রি করতে, কিন্তু হঠাৎই দেখা যায় সে এক নবজাতক শিশুকে চুরি করে তার ব্যাগের ভিতর ঢুকিয়ে কিছু চিপস দিয়ে ঢেকে চলে যায়। কিছুদিন পর দেখতে পাই দিব্যার ডেলিভারি ডেট হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দিব্যা একটি ছেলে সন্তানের জন্ম দেয় এবং তা দেখে দিব্যা অনেক খুশি হয়। এক নার্স শিশুটিকে পরিবারের সামনে নিয়ে আসে, যা দেখে সবাই আনন্দে আত্মহারা হয়ে ওঠে। আনন্দের বাবা এক জ্যোতিষীকে ফোন দিয়ে জানতে চায় তার নাতির রাশিফল কেমন। জ্যোতিষী বলে আপনার নাতি খুব ভালো সময় জন্মেছে। এই কথা শুনে আনন্দের বাবা আরো খুশি হন। তারপর নার্স শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যাওয়ার জন্য এখান থেকে নিয়ে যায়। এরপর দেখা যায় ওই বুড়ো মহিলাটিকে এই হাসপাতালে আসে ব্যাগ নিয়ে। কিছুক্ষণ পর নার্স শিশুটিকে দিব্যার কাছে দুধ খাওয়াতে নিয়ে আসে, কিন্তু দিব্যা শিশুটিকে দেখে চমকে যায়। সে বলতে থাকে এটা আমার সন্তান নয়। এই কথা শুনে পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। হাসপাতালের নার্স বলে না, এটা আপনাদেরই সন্তান, কিন্তু দিব্যা জোর গলায় বলতে থাকে না, এটা আমার সন্তান নয়। তখন প্রধান ডাক্তার এসে দিব্যাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বুঝলে এটা তোমার সন্তান নয়? এখানে তো সবকিছু লেখা আছে, মায়ের নাম, সন্তানের জন্মের সময়, তারিখ। তখন আনন্দ দিব্যাকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে বলছো এটা আমাদের সন্তান নয়? কিন্তু দিব্যা বারবার জোর গলায় বলে যে বাচ্চাটা আমাকে প্রথমে দেখানো হয়েছিল এই বাচ্চাটা সেই বাচ্চা নয়। তখন ডাক্তার আনন্দকে পাশে ডেকে নিয়ে বলে আগে কি দিব্যার কোনো মানসিক সমস্যা ছিল? তখন আনন্দ বলে সে একটু বেশি কথা বলে, এত ম্যাচিউরড না। তখন ডাক্তার বলে হয়তো এ কারণেই দিব্যা এমনটা করছে। আপনারা তাড়াতাড়ি দিব্যাকে বাড়িতে নিয়ে যান, না হলে আমাদের হাসপাতালের বদনাম হতে পারে। কিন্তু এরপর আনন্দেরও একটু সন্দেহ হয় এবং সে পুলিশে অভিযোগ দায়ের করে। একজন ইন্সপেক্টর হাসপাতালে এসে তদন্ত শুরু করে। সেখানকার ডাক্তার সিসিটিভি ফুটেজ দেখাতে শুরু করে কখন দিব্যার ডেলিভারি হয়, কখন নার্স শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যায় এবং নির্ধারিত সময়ে আবার শিশুটিকে দিব্যার কাছে এসে দুধ খাওয়ায়। সবকিছুই খুব পরিষ্কার ছিল। ইন্সপেক্টর আনন্দকে বলে আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই বলে সে রিপোর্ট জমা দিয়ে চলে যায়। এরপর দিব্যাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়, কিন্তু দিব্যা ওই একই কথা বলতে থাকে আমার সন্তানকে ফিরিয়ে আনো। দিব্যার এই আত্মবিশ্বাস দেখে আনন্দ এবার নিজেই এই তদন্তে নেমে পড়ে। সে এক প্রাইভেট ডিটেকটিভের কাছে দেখা করে জানতে চায় যদি আমরা ডিএনএ টেস্টের জন্য কোর্টে যাই তাহলে কেমন হবে। ডিটেকটিভ বলে কোর্টের মাধ্যমে গেলে অনেক সময় লাগবে, তুমি প্রাইভেট ক্লিনিকে করো, আমি সাহায্য করব। পরে সেই রিপোর্ট কোর্টে জমা দিয়ে দিব, তাহলে কেসটা আরো শক্তিশালী হবে। আনন্দ গোপনে শিশুর চুল এবং নিজের চুল নিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে পাঠায় ডিএনএ টেস্টের জন্য এবং খুব তাড়াতাড়ি রিপোর্ট চলে আসে এবং জানা যায় এই বাচ্চাটি আনন্দের নয়। আনন্দ এবং তার বন্ধু হতবাক হয়ে যায়। দিব্যা ঠিক বলেছিল, তাহলে তাদের আসল সন্তান কোথায়? আনন্দ সেই রিপোর্ট নিয়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে অনুরোধ করে যাতে তদন্ত আবারও শুরু করে। ইন্সপেক্টর এই কেসের জন্য এক এসআই কে নিয়োগ করে যে কিছুদিন পর রিটায়ার্ড করবে। এসআই আর আনন্দ মিলে এসব রিপোর্ট কোর্টে পেশ করে। কোর্ট সিদ্ধান্ত নেয় শিশুটি যদি দিব্যা আর আনন্দের না হয় তাহলে অরিজিনাল শিশুটি কোথায় তাকে খুঁজে বের করুন এবং দিব্যার কোলে যে শিশুটি আছে তার সঠিক যত্ন নিতে হবে এবং শিশুটির অরিজিনাল বাবা মাকে খুঁজে বের করতে হবে। এই নির্দেশ অনুযায়ী এসআই এবং আনন্দ একসাথে তদন্ত শুরু করে। এসআই আনন্দকে এক অফিসে নিয়ে যায়। অফিসের এক লোক বলে আসলে কিছু চক্র আছে যারা নবজাতক শিশুদেরকে চুরি করে যদি মেয়ে হয় এই দেশে বিক্রি করে দেয় আর ছেলে হলে বলি দেয়। এই কথা শুনে আনন্দ আতঙ্কিত হয়ে পড়ে। এসআই তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, তোমার সন্তানের কিছু হবে না। এই সময় এক ইনফরমার এসআইকে ফোন দিয়ে জানায় আজ রাতে এক মহল্লায় এক শিশুকে বলি দেওয়া হবে। কনস্টেবল এবং আনন্দ সেই রাতেই সেই জায়গায় যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে আনন্দ সেখানে পৌঁছে যায়। এখানে কিছু সন্ন্যাসী টাইপ লোক একটি শিশুকে বলি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিছু গুন্ডা পান্ডাও ছিল সেখানে। আনন্দ দারুণভাবে লড়াই করে সেই শিশুটিকে উদ্ধার করে। শিশুটিকে দিব্যার কাছে নিয়ে যাওয়া হলে দিব্যা বলে এটা আমার সন্তান নয়। এরপর এসআই এবং আনন্দ সেই শিশুটির প্রকৃত বাবা মাকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে। এই তদন্ত চলাকালীন একদিন আনন্দ এক জায়গায় বসে পানি খাচ্ছিল। হঠাৎ করে সেই বৃদ্ধ মহিলা যার হাতে দুইটি ব্যাগ থাকে সে এসে তার পাশে বসে পড়ে। সে পানি খায় এবং তখনই দেখা যায় তার ব্যাগে একটি নবজাতক শিশু রয়েছে। আনন্দ সেই বুড়ির ব্যাগটি ধরতে সাহায্য করতে যায়, কিন্তু একটু পরে আনন্দের মনে হলো একটি চিপসের ব্যাগ এত ওজন কেন। সে বুড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
হঠাৎ সেই ব্যাগ থেকে একটি ছোট হাত বেরিয়ে আসে। আনন্দ তখনই তাকে ফলো করতে করতে সেই বুড়ির এলাকায় চলে যায়। বুড়ি মহিলাটি সেই শিশুটিকে তার বাড়িতে নিয়ে কাউকে দিয়ে দেয়। সেই ব্যক্তি এই ব্যাগটি নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। আনন্দ সেই লোককে ফলো করতে থাকে। সে এসআইকে সবকিছু ফোন করে জানায়। এসআই বলে, আনন্দ তাড়াহুড়া করো না, আমি ব্যাকআপ নিয়ে তোমার দিকে আসছি। এরপর সেই ব্যক্তি এই বাচ্চাটিকে নিয়ে এক নির্মাণাধীন বিল্ডিং এর ভিতরে যায়। আনন্দ তার পিছন পিছন সেখানে যায়। সেখানে আরো কয়েকজন লোক মিলে তাস খেলছিল। আনন্দ যখন শিশুটিকে নিয়ে চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখনই তারা আনন্দকে দেখে ফেলে এবং শুরু হয় এক ভয়ানক লড়াই। এই সময় এখানে পুলিশ এসে উপস্থিত হয় এবং সবাইকে ধরে ফেলে। একজন লোক বলে, সেই বুড়ো মহিলা সরকারি হাসপাতাল থেকে শিশু চুরি করে আমাদেরকে দিয়ে যায়, আমি সেটা আরেকজনকে দিয়ে দেই। কিছুক্ষণ পর এখানে একটা গাড়ি আসে। গাড়ির ভেতর থাকা ব্যক্তির নাম ছিল মূর্তি। পুলিশ মূর্তিকে গ্রেপ্তার করে এবং জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায় মূর্তির একটা এজেন্সি আছে, যেখান থেকে সে বিভিন্ন হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড সাপ্লাই দেয়। মূর্তি বলে, স্যার, যখন আমার টাকার দরকার হয় তখন আমার লোক দিয়ে একটা করে শিশু চুরি করাই, কিন্তু আসলে আমি অন্যের কথায় কাজ করি। আমার উপরে রাজেন্দ্রন নামের একজন আছে, তার বিশাল এজেন্সি আছে, যার মাধ্যমে বড় বড় হাসপাতালে নার্স এবং সিকিউরিটি গার্ড পাঠানো হয়। সে আমাকে বলে দেয় কোথা থেকে বাচ্চা চুরি করতে হবে, আমি করি এবং টাকা পাই। আমি এই নেটওয়ার্ক সম্পর্কে আর কিছুই জানি না। তখন পুলিশ আর আনন্দ রাজেন্দ্রন সম্পর্কে খোঁজ নিতে শুরু করে এবং একদিন রাজেন্দ্রন একটি বারে ছিল আর তখনই কিছু গুন্ডা এসে তার উপর হামলা চালায়। আর এখানে আনন্দ এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কিছু গুন্ডা এসে তাকে মদ খাইয়ে মাতাল করে দেয়। যখন আনন্দের জ্ঞান ফিরে তখন সে দেখে রাজেন্দ্রনকে মেরে ফেলা হয়েছে। আনন্দ হতাশ হয়ে পড়ে, এখন সে কিভাবে তার সন্তানের খোঁজ পাবে। পরের দিন এসআই এবং আনন্দ রাজেন্দ্রনের শেষকৃত্য অনুষ্ঠানে যায়। আর এই সময় ভারদারাজন নামের এক ধনী ব্যক্তি এই অনুষ্ঠানে আসে। তার অনেক কোম্পানি রয়েছে এবং সে খুবই প্রভাবশালী। আনন্দ ভাবতে থাকি, এত বড় লোক কেন একটা গুন্ডার শেষকৃত্য অনুষ্ঠানে আসবে? তাদের মধ্যে কি সম্পর্ক? আসলে তাদের মধ্যে কি সম্পর্ক তা একটু পরেই খোলাসা করা হবে। এরপর যে শিশুটি এতদিন দিব্যার কাছে ছিল তার আসল বাবা মার খোঁজ পাওয়া যায়। আনন্দ ও দিব্যা সেই শিশুটিকে তার বাবা মার কাছে ফিরিয়ে দেয়। শিশুটিকে দেখে সেই দরিদ্র পরিবার অনেক খুশি হয়। এরপর এসআই আনন্দকে বলে, আমি গাজা নামের এক গুন্ডাকে চিনি, যদি তার কাছে যাই তাহলে হয়তো কিছু সাহায্য মিলতে পারে। তখন তারা দুজন গাজার কাছে যায়। তখন আনন্দ খেয়াল করে গাজার এক সহযোগীর শরীরে একটা ট্যাটু আছে। এই ট্যাটু যারা রাজেন্দ্রনকে হত্যা করতে এসেছিল তাদের একজনের হাতে দেখেছিল। আনন্দ বুঝে ফেলে রাজেন্দ্রনকে হত্যাকারী এই গুন্ডারাই, আর তাদের মধ্যে শুরু হয় লড়াই। আর একসময় আনন্দ গাজার গলায় ছুরি ধরে জানতে চায়, তোমরা রাজেন্দ্রনকে কেন খুন করলে? তখন গাজা একটা চমকে দেওয়ার মতো তথ্য দেয়, এই খুনের জন্য তাদেরকে ওই বড় ব্যবসায়ী ভারদারাজন টাকা দিয়েছিল। তখন দৃশ্য চলে যায় গল্পের শুরুতে, যখন ভারদারাজন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে কাজ করত। একদিন গভর্নমেন্ট থেকে নির্দেশ আসে যে সব হাসপাতালের তথ্য ডিজিটাল করতে হবে। তখন অনেক হাসপাতাল ভারদারাজনের কাছে এসে রিকোয়েস্ট করে তাদের হাসপাতালের তথ্য যাতে ডিজিটাল করে দেওয়া হয়। আর এসব তথ্য ডিজিটাল করতে গিয়ে ভারদারাজন হাসপাতালের অনেক গোপন তথ্য জানতে পারে, হাসপাতালের কয়জন মেম্বার, কোন শিশু কত তারিখ জন্ম নিবে ইত্যাদি। একদিন তার গাড়িতে একটা হুন্ডার অ্যাক্সিডেন্ট হয় এবং এক দম্পতি মারা যায় এবং শিশুটি বেঁচে যায়। বন্ধুরা, এটা সেই ঘটনা যেটা আমরা শুরুতে দেখেছিলাম। তখন ভারদারাজন এই শিশুটিকে আরেকটা দম্পতিকে দিয়ে দেয় যাদেরও বাচ্চা মারা গিয়েছিল। এই শিশুকে পেয়ে সেই দম্পতি ভারদাকে 50 ভরি স্বর্ণ উপহার দেয়। ভারদারাজন এবং রাজেন্দ্রন এই স্বর্ণ ভাগাভাগি করে নেয়। রাজেন্দ্রন হলো সেই অ্যাম্বুলেন্স ড্রাইভার যে পুলিশের কাছে মিথ্যা বলে ভারদারাজনকে বাঁচিয়েছিল। এরপর সেই দম্পতি ভারদারাজনকে অনুরোধ করে আর একটা নিঃসন্তান দম্পতিকে যাতে কোনোভাবে একটা সন্তান এনে দেয়, তারা 5 লাখ টাকা দিতেও রাজি। এই শুনে ভারদা হতবাক হয়ে যায়। যেখানে সে পুরো মাস কাজ করে কিছু টাকা স্যালারি পায়, সেখানে একটা শিশুর বিনিময়ে লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। এরপর থেকে ভারদারাজন রাজেন্দ্রনের সহায়তায় শিশু চুরির ব্যবসা শুরু করে। ভারদারাজনের কাছে অনেক হাসপাতালের ইনফরমেশন ছিল। সে জানতো কোন শিশু কোন সময় জন্ম নিচ্ছে, কারা তাদের বাবা মা, তারা ধনী না গরিব, সন্তান পালন করতে পারবে কিনা ইত্যাদি। এভাবেই ধীরে ধীরে ভারদার ব্যবসা বড় হতে থাকে। এরপর সে মূর্তিকে তাদের সঙ্গে নেয়। সাধারণত ভারদা যেসব সন্তানকে তুলে দিত সেগুলো এমন মা বাবার হতো যারা নিঃসন্তান। তবে আনন্দের মনে একটা প্রশ্ন থেকে যায়, তার শিশুকে নিয়ে গিয়ে অন্য আরেকটি শিশু রেখে দেওয়া হয়েছিল কেন? এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো কাহিনী আছে।
এরপর জানা যায় একদিন এক বিদেশি দম্পতি বারদা রাজনের কাছে আসে। তারা একটি ছেলে সন্তান চায়, তাও একটি নির্দিষ্ট রাশির। এই রাশির শিশুর ভবিষ্যৎ নাকি উজ্জ্বল হয়। তারা বারদাকে 2 কোটি টাকার অফার দেয়। বারদা সার্ভার গেটে এমন 10টি দম্পতিকে শনাক্ত করে যাদের সন্তান জন্মানোর সম্ভাবনা আছে। তাদেরকে সে নিয়মিত পর্যবেক্ষণ করতে থাকে। এদের মধ্যে সে 3টি দম্পতিকে বেছে নেয়, যেখানে দিব্যা ও আনন্দও ছিল। যেদিন দিব্যার ডেলিভারি হয় সেদিন আরও 2টি দম্পতির মেয়ে সন্তান হয়, শুধু দিব্যার এই ছেলে হয়। আর এজন্যই বারদা ঠিক করে এই ছেলে সন্তানটিকেই তুলে নিতে হবে। সে এই দায়িত্ব দেয় মূর্তিকে, যে হাসপাতালগুলোতে নার্স সাপ্লাই দেয়। মূর্তির কাছে ছিল 2 যমজ নার্স। তাদের দিয়েই এই বাচ্চা পরিবর্তনের পরিকল্পনা করা হয়। পরিকল্পনায় যমজ বোনদের একজন দিব্যার শিশুটিকে ইনকিউবেটরে নিয়ে যাবে, যেখানে তার যমজ বোন অপেক্ষা করছিল। একটি বাচ্চাকে যেটি বুড়ো মহিলা আগে থেকেই নিয়ে এসেছিল, সেই শিশুটিকে যমজ বোনের হাতে তুলে দেওয়া হয়। আর সে সেটা দিব্যার হাতে তুলে দেয়। আর দিব্যার শিশুটিকে বিদেশি দম্পতির হাতে তুলে দেওয়া হয়, যারা এই বাচ্চাটিকে পেয়ে খুব খুশি হয়। সবকিছুই এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কেউ বুঝতেই পারেনি। কিন্তু যখনই সেই শিশুটিকে দিব্যার কাছে দেওয়া হয় তখনই ঘটনা উল্টে যায়। আর তখনই বারদা রাজন জানতে পারে যে পুলিশ এই ঘটনাটি জেনে গেছে। আরও জানতে পারে পুলিশ রাজেন্দ্রনকে চিনে গিয়েছে, যার কারণে রাজেন্দ্রনকে মেরে ফেলা হয়। বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সেই বিদেশি দম্পতি বারদা রাজনকে ফোন করে বলে, আমাদের মতো এরকম একটি শিশু আর একজন নিঃসন্তান দম্পতিকে জোগাড় করে দিন। বারদা রাজন তাদেরকে একটি মন্দিরের কাছে দেখা করতে বলে। সেই দিন দিব্যাও মন্দিরে আসে তার সন্তানকে যাতে ফিরে পায় এই প্রার্থনা করতে। কিছুক্ষণ পর সেই বিদেশি দম্পতি দিব্যার শিশুটিকে নিয়ে মন্দিরে আসে। প্রার্থনার সময় বাচ্চাটি যখন কাঁদতে থাকে তখন দিব্যা বলে, বাচ্চাটিকে আমার কাছে দেন, আমি ওকে শান্ত করছি, আপনারা প্রার্থনা করে নিন। তখন দম্পতি এই বাচ্চাটিকে দিব্যার কাছে দেয়। আর তখন মন্দিরে বারদা রাজন এসে পৌঁছায়। বারদা দিব্যার কোলে এই শিশুটিকে দেখে বুঝে যায় যে শিশুটি তার অরিজিনাল মায়ের কোলে আছে। দিব্যার মনেও তখন সন্দেহ জাগে। সে শিশুটিকে গভীরভাবে দেখছিল। যখনই কিছু বলার জন্য সে মুখ খুলতে যাচ্ছিল তখনই বারদা এসে সেই বাচ্চাটিকে নিয়ে সেই বিদেশি দম্পতির হাতে তুলে দেয় আর বলে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। এরপর দিব্যা সেই দম্পতির দিকে দৌড়াতে শুরু করে। এমন সময় আনন্দ মন্দিরে এসে পৌঁছায়। আর দিব্যা তাকে বলে, ওই শিশুটিই আমাদের সন্তান। আর যখন আনন্দ শিশুটিকে উদ্ধার করতে যায় তখন বারদা রাজনের লোকজন তাকে অ্যাটাক করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে আমরা দেখতে পাই এক ব্যক্তি এক বড় ছুরি নিয়ে আনন্দের দিকে এগিয়ে আসে, কিন্তু সে আনন্দকে কিছু না করে বারদা রাজনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আর এই ছেলেটি অন্য কেউ নয়, সে রাজেন্দ্রনের ছেলে। সে আগেই জেনে গিয়েছিল যে বারদা রাজনেই তার বাবাকে মেরেছে, আর এজন্যই সে এসে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর এভাবেই অবশেষে দিব্যার সন্তান ফিরে আসে তার মায়ের কোলে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।